প্রোক্লেমেশন অফ জুলাই রিভলিউশন থেকে আজকে মার্চ ফর ইউনিটি কেমন ছিল পুরো আয়োজন সেটি প্রথমে একটু জানতে চাইবো। সেই সাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী 5 মাস একটু মূল্যায়ন করবেন। আচ্ছা দেখুন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা যেই জুলাই অভ্যুত্থানটা অনুষ্ঠিত হয়েছে কিংবা জুলাই বিপ্লবটা হয়েছে এর পরপরই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরও আগেই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা আসার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি নানা কারণেই আমরা এই সরকারকে এই বিষয়টা নিয়ে খুব একটা আগ্রহী আমরা কিন্তু হতে দেখিনি, যার কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা একটি প্রোগ্রামের ঘোষণা করেছে। আমরা প্রোগ্রাম ঘোষণা করার পরপরই আমরা কিন্তু সরকারের কাছ থেকে একটি ইতিবাচক সাড়া পেয়েছি। সরকার সেই জায়গায় কিন্তু প্রধান উপদেষ্টা থেকে তার প্রেস সচিবের বরাতে বলা হয়েছে যে আসলে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা তারা সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা ঘোষণা করবেন। তাদের এই সিদ্ধান্তকে, সরকারের সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাই। তবে আমরা যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে যে এই যেই ঐক্যের আহ্বান, বিপ্লবীদের আবারও ঐক্যের আহ্বান, সেই ঐক্যের আহ্বানটা রাজপথ থেকে আসাটা জরুরি এবং কোনো গোল টেবিল থেকে নয়, যার কারণে কিন্তু আজকে কিন্তু আমরা শহীদ মিনারে আমরা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা যাতে যত দ্রুত সম্ভব সেটা যাতে জাতির সম্মুখে উপস্থাপন করা হয় এবং এই ঘোষণাটা যাতে সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে দেওয়া হয়, সেই কারণে কিন্তু আজকে আমরা শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি আমরা অনুষ্ঠিত করেছি এবং সেখান থেকে কিন্তু আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছি এবং আমরা সরকারকে কিন্তু একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি যে অতি দ্রুতই যাতে 15 দিনের মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা ঘোষণা করা হয়। আপনি বলছিলেন যে আসলে এটি আরো আগে করা উচিত ছিল, আরো আগে বলতে একেবারে অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি করার আসলে কথা ছিল, কিন্তু সেটি 5 মাস হয়ে গেছে। তখন করলে যে ফলাফলটা আপনারা পেতেন, এখন করলে কি বিষয়টি সেরকমই হবে? দেখুন, আমাদের বিপ্লবে আমাদের যে রেভলিউশনটা সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা এক দফাতে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছিলাম যে ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট। তার মানে যে আমাদের কিন্তু বিপ্লবটা শেষ হয়ে যায়নি, হয়তো রাজপথে আমরা আন্দোলন করছি না, কিন্তু আমরা কিন্তু বরাবরই আমরা কিন্তু রাজপথে আমাদের থাকতে হচ্ছে, আমাদের দাবিগুলো নিয়ে আমাদের কিন্তু সরব থাকতে হচ্ছে। আমরা কিন্তু যখন সরকার গঠিত হয়েছিল তখনও কিন্তু আমরা বলেছিলাম এবং এটা কিন্তু সকলের কাছে, ছাত্র জনতার কাছে কিন্তু ব্যাপারটি খুবই সুস্পষ্ট, আমরা কিন্তু সরকার নই, আমরা সরকারের প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, যার কারণে সরকারকে প্রেশার ক্রিয়েট করে যে কোনো কাজ করানো এবং বিপ্লবীদের পক্ষে, দেশের পক্ষে জাতীয় সংহতি এবং জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত রয়েছে এবং তারা সরকারকে প্রেশারাইজ করবে এবং সরকারের নানা ধরনের সমালোচনা এবং সরকার যাতে সঠিক পথে পরিচালিত হয় সেই লক্ষ্যেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। আপনারা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আপনি বলছিলেন যে সরকারের প্রেশার গ্রুপ হিসেবে আপনারা কাজ করছেন, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন, কিন্তু তার আগে সরকারের কাছে তো আপনারা সেটি আলোচনা করতে পারেন বা উপস্থাপন করতে পারেন। আপনারা যখন আসলে প্রোক্লেমেশন অফ রেভলিউশন করলেন তখন সরকারের সাথে আপনাদের সম্ভবত আলোচনাটি হয়নি, কেননা সরকার প্রেস সচিব তখন ঘোষণা করলেন যে এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আজকে এই জায়গাটা একটু যদি পরিষ্কার করেন। জুলাই রেভলিউশনটা যে 5 মাসেও আসেনি, নিশ্চিত এর পিছনে আমরা সরকারের একটা অনীহা দেখতে পেয়েছিলাম। আর আপনি যেটা বলছেন যে আসলে সরকার এই দায়িত্বটা কিন্তু আসলে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করেনি, কিন্তু আমরা যখন দেখতে পেয়েছি যে আসলে এই যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা ঘোষণা করা দরকার, তখনই কিন্তু আমরা একটি প্রোগ্রাম থ্রো করেছি এবং আমরা কিন্তু ছাত্র জনতা কিভাবে এটি একটা মাধ্যম ছিল, এটি আপনি বলতে পারেন যে প্রেশার ক্রিয়েট করা এটি একটি মাধ্যম ছিল এবং আমরা দেখতে পেয়েছি সরকার এই ব্যাপারে ইতিবাচক আছে, সকল রাজনৈতিক দলেরও কিন্তু আমরা এখন পর্যন্ত সমর্থন পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব কামাল। 2024-এর একেবারে শেষ প্রান্তে এসে আমরা আসলে দাঁড়িয়ে আছি। নানান ঘটনা, আমি শুরুতে বলছিলাম যে 71 পরবর্তী সময়ে রাজনৈতিক এমন পরিবর্তন আমরা দেখিনি, আমরা অনেক ধরনের পরিবর্তন দেখেছি কিন্তু এমন পরিবর্তন দেখিনি। সেখান থেকে জানতে চাইবো পুরো একটি বছর রাজনীতি কেমন দেখলেন আপনি? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। থ্যাংক ইউ। আজকে আমার কো-টকার, তার সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে, উনি নিউ জেনারেশন, আমি ওল্ড জেনারেশন। এটা একটা ভালোই হলো, কারণ নিউ জেনারেশনের সাথে ওল্ড জেনারেশন একটা পলেমিক হওয়া দরকার, একটা বুদ্ধিভিত্তিক বিতর্ক হওয়া দরকার, এবং যে দেশে পলেমিক যত বেশি হয় সেই দেশ তত বেশি উন্নত হয়। জার্মানি যে আজকে এত উন্নত তার কারণটা হচ্ছে জার্মানিতে পলেমিকটা খুব বেশি হয়েছিল, বুদ্ধিভিত্তিক বিতর্কটা বেশি হয়েছিল। তো আজকে নিউ জেনারেশন এবং ওল্ড জেনারেশনের একটা পলেমিক হওয়া দরকার আমি মনে করছি, এবং আমি তোমাকে তুমি করেই বলছি। তুমি দেখো, এই
আমরা এখন যে সময়টা যাচ্ছি এইটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর সময়, অর্থাৎ জনমিতিক লভ্যাংশ। সেটা কীরকম? আমাদের এখন 15 থেকে 65 বছর বয়স পর্যন্ত যারা, তারা কর্মক্ষম, আর 15-র নিচে যারা 14 বছর পর্যন্ত এবং 65-র উপরে যারা, তারা হচ্ছে নির্ভরশীল। তো এখন এটা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ জনমিতিক লভ্যাংশকে ব্যবহার করার একটা সময়। এটা সবসময় আসে না একটা জাতির জন্য, আমাদের জন্য এসেছে এটা। অথচ এই সময়টায় আমরা নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ছি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে যে আমরা ব্যবহার করব আমাদের রাষ্ট্রের উন্নতির জন্য, সেটা না করে আমরা কতগুলি বিতর্কে জড়িয়ে পড়ছি, ফলে আমাদের সময় নষ্ট হচ্ছে, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। এটা খুব দুঃখজনক, ইট ইজ আনফর্চুনেট। দেখো হাসিব, তুমি বারবার একটা কথা বলতেছিলে, বিপ্লব, রেভলিউশন ডিনোট সামথিং এলস। আমি এটাকে বলতে চাচ্ছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ইট ইজ নট রেভলিউশন। রেভলিউশন ডিনোট সামথিং এলস। সেটা কিরকম কেন বলতে চাচ্ছেন না? বলছি আমি, তারা তো শুরু থেকে এটাকে বিপ্লবই বলছে। না, বিপ্লব এটা হবে না। বিপ্লব বললে হবে না, বিপ্লবটা অন্য জিনিস। বিপ্লব বলতে গেলে আপনার বিপ্লবের একটা মার্কসিস্ট একটা সংজ্ঞা আছে। সেটা হচ্ছে একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণীকে বলপূর্বক সরিয়ে, এটা ঠিক আছে, একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণী সরিয়ে আপনার সম্পদের উপরে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করা, সম্পদের সুষম বন্টন করা, একটা সম্পদের জাতীয়করণ করে এটার উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। এবং বিপ্লব মানে হচ্ছে সেখানে শ্রমিক এবং কৃষক রাজত্ব প্রতিষ্ঠা করা, এবং সেটা ওয়ান পার্টি রুল, যেটা সোভিয়েত ইউনিয়নে হয়েছে এবং ইস্ট ইউরোপের কান্ট্রিগুলো। আমার জানা নেই, একটু জানতে চাই যদি আপনার কাছে, আপনি অনেক অভিজ্ঞ একজন সাংবাদিক, সেখান থেকে জানতে চাই পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সবকিছু কি এই রুলস এর মধ্যেই ছিল? না, বিপ্লব আপনি যেমন 71 কে যদি আমরা বিপ্লব বলি, আমি বিপ্লব বলবো না, এটা স্বাধীনতা সংগ্রাম। বিপ্লব ইজ সামথিং এলস। এটা টার্মিনোলজিটার একটা বিশেষ মানে সংজ্ঞা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে শ্রমিক এবং কৃষকের রাজত্ব কায়েম করা, এবং এটা ওয়ান পার্টি রুল, যেমন সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি রুল, ইস্ট ইউরোপের ওয়ান পার্টি রুল, মাল্টি পার্টি সিস্টেমে তো বিপ্লব বলা যাবে না। বিপ্লব করতে গেলে শ্রমিক শ্রেণীর এবং মানে সম্পদের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। আপনি বুর্জুয়া ইকোনমিক সিস্টেম বজায় রেখে আপনি বিপ্লব বলবেন, এটা তো হবে না। এখন তো যে ডিসপ্যারিটি আছে ধনিক শ্রেণীর সাথে, এই যে আপনার গুলশার বনানীর সাথে বস্তির যে ডিফারেন্স, এইটা তো আপনি ঘুচানোর জন্য কিছু বলতেছেন না, তাহলে এটা বিপ্লব হলো কিভাবে? এইটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এইটা আমি যেভাবে বুঝি, বিপ্লব বললে কিন্তু অনেক আকাঙ্ক্ষার পেরিফেরি অনেক বেড়ে যাবে, ক্যানভাসটা অনেক বড় হয়ে যাবে। ওই ক্যানভাসের যে সমস্ত ডিমান্ড, সেটা আপনি ফুলফিল করতে পারবেন না, তুমি ফুলফিল করতে পারবা না। ফলে এইটাকে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলতে চাই। আচ্ছা, এটা গেল একটা। এখন আমি হাসিবের কাছে একটা প্রশ্ন করতে চাই। হাসিব, একটু মনোযোগ দিয়ে তুমি শোনো। সেটা হচ্ছে, এই যে তোমরা মুজিববাদী 72 কনস্টিটিউশনকে কবরস্থ করতে চাচ্ছ, মুজিববাদী আমি বলবো না, 72 কনস্টিটিউশন তোমরা কবরস্থ করতে, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর যে গণ অভ্যুত্থান, এইটার মধ্যে, এই দুইয়ের মধ্যে কনফ্লিক্টটা কোন জায়গায়? আমি কিন্তু এটা বুঝি না। আমি একটু বলি, শেষ করি, কনফ্লিক্টটা কোন জায়গায়। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেটা ছিল বৈষম্য বিরোধী, এইটাও বৈষম্য বিরোধী, নেচার ভিন্ন। 71-এর বৈষম্য বিরোধীটা ছিল জাতিগত বৈষম্য, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিরা আমাদের বাঙালিদের শোষণ করছে, একটা বৈষম্য। এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং মুক্তিযুদ্ধ করছি। আর 2024-এর যে বৈষম্য, সেটা কি? সেটা হচ্ছে যে আওয়ামী নেক্সাস, আওয়ামী লীগের একটা গোষ্ঠী, সেটা মানে দেশের অন্যান্য মানুষের উপরে এমন একটা অর্থনীতি চালু করছিল যে অন্যান্য মানুষের সাথে তাদের একটা ইকোনমিক ডিসপ্যারিটি তৈরি হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে, এবং সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং ওই সরকারের পতন হয়েছে। আমরা কি উত্তরটা একবার নিয়ে নেব? আপনি যে প্রশ্নটি রেখেছেন হাসিবের কাছে, না, আমি একটু শেষ করি। তো এখন এই যে দুইটা
জিনিস একই নেচার একই। আপনি কনফ্লিক্টে জানতে কনফ্লিক্টটা কোন না, যেমন ধরেন 2024-এ, মানে এটা আমি থিওরিটিক্যালি বলতেছি, হাসিবের হয় ভাই মারা গেছে, না হয় বন্ধু মারা গেছে, নাহলে বোন মারা গেছে, তাই না? 71-এ হাসিবের বাবা অথবা চাচা অথবা কেউ মারা গেছে, দুইটাই তো রক্ত। তাইলে এই যে হাসিবের বাবা যে 71-এ মারা গেল, শহীদ হলো, ওই রক্ত এবং 2024-এ তার ভাই বা বন্ধুর যে রক্ত, মানে তাহলে কি এই রক্তটারই মূল্য আছে? তার বাপ চাচার যে রক্ত, সেইটার কি কোনো মূল্য নেই? আমি একটু শেষ করি। এখন তাহলে দুইটা আমি সমানভাবে দেখতে চাই, কিন্তু এই যে কনফ্লিক্টটা তৈরি করা হচ্ছে এবং নানাভাবে কনফ্লিক্ট তৈরি করছে, এইটার কারণটা কি?